এবং এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই কটা। দেখো এই টেবিলটা কত ইম্পর্টেন্ট, কতক্ষণ ধরে তোমাকে বোঝানো লাগলো। এখন পরীক্ষায় তোমাকে হচ্ছে এখানে কিভাবে কোশ্চেন দেবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফুল ফ্রি কোর্সের তৃতীয় অধ্যায়ের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায়ের যত বেসিক এগুলা নিয়ে যাবতীয় যা যা লাগে সবই ইনশাল্লাহ শিখে ফেলব। তো ক্লাসটা শুরু করা যাক। শুরুতে গ্রিকদের আমলে দেখা যাইতো যে গ্রিকে যেসব দার্শনিকরা ছিলেন তারা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ দিয়ে সকল বস্তু তৈরি হয়। অর্থাৎ আমরা আশেপাশে যেগুলো বস্তুই দেখতেছি, কলম হতে পারে, বই হতে পারে, খাতা হতে পারে, তখন তো খাতা আবিষ্কার হয়নি, বই আবিষ্কার হয়নি, পাথর বা এরকম যে কোনো কিছু, এগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু এবং আগুন, এগুলোর মাধ্যমে, এগুলো মৌলিক পদার্থের মাধ্যমেই তৈরি হয়। কিন্তু সর্বপ্রথম সেই গ্রিসেরই দার্শনিক ডেমোক্রিটাস তিনি প্রথম বলেন যে এই যে প্রতিটা পদার্থ আছে, প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। অর্থাৎ আমরা একটা পদার্থকে যদি ভাঙতে থাকি তাহলে এমন একটা অবস্থায় তৈরি হবে, এমন একটা কণায় তৈরি হবে, এককে তৈরি হবে, যেটা হবে অবিভাজ্য এবং ক্ষুদ্র, অবিভাজ্য হবে এবং ক্ষুদ্র হবে। তিনি এর নাম দেন হচ্ছে অ্যাটম। কিন্তু তার কাছে এর পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ ছিল না, এজন্য সেটা তেমনটা গ্রহণযোগ্যতা পায়নি। 1803 সালে জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ জন ডাল্টন 1803 সালে তিনি সেই যে ডেমোক্রিটাসের কথাটা, সেটাকেই তিনি প্রমাণ করেন। তাই ডেমোক্রিটাসের থিওরি প্রমাণ করেন জন ডাল্টন, এবং তিনি ডেমোক্রিটাসের সম্মানার্থে এই কণার নাম অ্যাটমি তিনি রাখেন। অর্থাৎ শুরুতে বিজ্ঞানীরা ভাবতেন সব কিছু মাটি, পানি, বায়ু, আগুন এগুলো দিয়ে তৈরি, কিন্তু সর্বপ্রথম ডেমোক্রিটাস এটার বিরোধিতা করেন, কিন্তু তিনি পর্যাপ্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন না। যেটার সর্বপ্রথম ব্যাখ্যা ভালো মতো দিতে পারেন ডাল্টন। কিন্তু আমরা তো জানি যে এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা আছে, যেগুলোকে ডাল্টন অবিভাজ্য বলছে, সেগুলোকেও ভাঙা যায়। সেগুলোকেও ভাঙলে আমরা তার ভিতর ইলেকট্রন পাই, আমরা নিউট্রন পাই, আমরা প্রোটন পাই। এগুলো তো ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে ভাঙলে পাওয়া যায়। এখানে মূলত এই কথাগুলোই বলা আছে, অর্থাৎ কিছুটা ইতিহাস এখানে বর্ণনা করা আছে। আমরা যদি নেক্সটে যাই, এখানে বলা আছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। সর্বপ্রথম তোমার যেটা লাগবে সেটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে, এই সংজ্ঞাটা লাগবে ক নাম্বারের জন্য। সংজ্ঞাটা কি বলছে, যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। কেমন? ধরো তোমার কাছে একটা খণ্ড আছে, এই খণ্ডে শুধু সোনা আছে, বিশুদ্ধ সোনা, বিশুদ্ধ সোনা। তুমি এটাকে যতই ভাঙো, বিশুদ্ধ সোনা যেহেতু, যতই ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙো না কেন, এখানে কিন্তু সোনা ছাড়া তুমি আর কিছু পাবা না, শুধুমাত্র সোনা পাবা, আর কিছু পাবা না। তো এরকম যখন থাকবে সেটাই হবে মৌলিক পদার্থ। অর্থাৎ এই পদার্থটাকে ভাঙলে সেই পদার্থ ছাড়া, সোনা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না, এজন্য এটা মৌল বা মৌলিক পদার্থ। আমরা যদি নেক্সটে যাই তাহলে আছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থতে যেমন একটা পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছিল না, কিন্তু যৌগিক পদার্থতে একটা পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও আরও অনেক পদার্থ পাওয়া যাবে। কেমন? এই যে ধরো পানি, আমরা জানি পানির সংকেত H2O। এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। আমরা যদি এই অণুকে ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, শুধু একটা যৌগ পাচ্ছি না। তাই পানি একটা যৌগিক পদার্থ, এবং পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কীরকম হচ্ছে, সেটা হচ্ছে 2:1।
অন। অর্থাৎ এভাবে আমরা একটা যৌগকে ভাঙলে ওইটা ছাড়াও আরও পদার্থ পাচ্ছি। পানিকে ভাঙলে হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, কিন্তু বিশুদ্ধ সোনাকে যখন আমরা ভাঙলে শুধু সোনাই পাবো আমি। এখানে তোমার এমসিকিউ যেগুলো পড়া লাগবে সেখানে দেখো বলা আছে এ পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টা। তার মধ্যে 98টা মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, 98টা হচ্ছে প্রাকৃতিক, আর 20টা হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয় অর্থাৎ কৃত্রিম। এই জিনিসটা দেখো, এটা এমসিকিউ দিতে পারে, এটাও এমসিকিউ দিতে পারে। আবার এই জিনিসটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, যে মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। প্রশ্নে বলবে মানব শরীরে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে, উত্তর হবে 26 ধরনের। মোটামুটি এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ থেকে এগুলো কথা পড়লেই হবে। আমরা যদি নেক্সটে যাই তাহলে বলা আছে পরমাণু ও অণু। পরমাণু হচ্ছে এই যে আমরা মৌলিক পদার্থ পাইলাম, সোনা যে পাইলাম অরাম, সোনার সংকেত হচ্ছে অরাম। এই সোনা যে পাইলাম এটাকে যখন আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাঙবো, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাঙার পর যেই কণাটা পাইলে, যেই ক্ষুদ্রতম কণাটা পাইলে একে আর ভাঙা যাবে না, সেটাই হচ্ছে পরমাণু। সেটাকেই বলা হবে পরমাণু। এটা হবে, ধরো এটাকে আর ভাঙা যাচ্ছে না এটাকে, তাহলে এটা হবে পরমাণু। তাহলে আমি কি বলতে পারি না যে মৌলিক পদার্থের, এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। এই কথাটাই বলছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। মৌলের গুণাগুণ কেন থাকবে? এটা যদি মৌল হয় এর ক্ষুদ্রতম কণার মধ্যেও তো ওই মৌলের গুণাগুণই থাকবে। আর অণুর কথা যদি বলি তাহলে 2 বা ততোধিক, ধরো এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এরকম একাধিক পরমাণু যখন পাশাপাশি থাকবে তখন সেটা হবে অণু। এরা একটা বন্ধন, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যখন আবদ্ধ থাকবে তখন সেটাকে বলা হবে অণু। অর্থাৎ সংজ্ঞাটা যদি আমরা দেখি, 2 বা 2 এর অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এখন অণু হতে পারে 2 ধরনের। অণু একটা হবে মৌলের অণু, আর একটা হবে যৌগের অণু। মৌলের অণু কোনটা? মৌলের অণু হলো ধরো হাইড্রোজেনের 2টা পরমাণু একসাথে থাকলো, অক্সিজেনের 2টা পরমাণু একসাথে থাকলো, এগুলো হলো মৌলের অণু। আর যৌগের অণু দেখো, যৌগ মানে কি? তাতে একাধিক মৌল থাকবে, তাহলে সেটা যৌগ হবে। যেমন কার্বন ডাই অক্সাইড, এতে কার্বনও আছে অক্সিজেনও আছে, এইটার যে হলো অণু সেটা হবে যৌগের অণু। কিন্তু হাইড্রোজেন অক্সিজেন এটাতে যেহেতু হাইড্রোজেন ছাড়া কিছু থাকতেছে না, অক্সিজেন ছাড়া কিছু থাকতেছে না, তাই এরা হবে হলো মৌলের অণু। আশা করি এখান থেকে যা বুঝালাম তুমি বুঝতে পারছো। আমরা যদি নেক্সটে যাই, বলা আছে মৌলের প্রতীক। মৌলের প্রতীক কাকে বলে? এটা ক নাম্বারে মাঝে মাঝে দেয়। এটা হবে হলো কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, এটাই হলো প্রতীক। তোমার বইয়ে লেখছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, এখানে আমি লিখলাম পূর্ণ নাম, একই কথা। কেমন? ধরো হাইড্রোজেনের পূর্ণ নাম হচ্ছে, হাইড্রোজেন যে আছে এর পূর্ণ নাম হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এর সংক্ষিপ্ত রূপ হলো এইচ, অর্থাৎ এইচ হবে প্রতীক। এবং হাইড্রোজেন অবশ্যই একটা মৌল, হাইড্রোজেন কিন্তু অবশ্যই মৌল, হাইড্রোজেন কিন্তু যৌগ না। ওই 118টার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এদের ক্ষেত্রেও একই কথা। ইংরেজি নাম বা পূর্ণ নাম হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, আর প্রতীকের ক্ষেত্রে ও অক্সিজেনের ক্ষেত্রে, এন নাইট্রোজেনের ক্ষেত্রে। তো এটাই মেইনলি এখানকার সংজ্ঞা। এটা
ক নাম্বারে মাঝে মাঝে দেয়। এখন মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে, প্রতীকগুলা দেখো সবসময় ইংরেজি বড় হাতের অক্ষরের প্রথম অক্ষরটা হবে। অর্থাৎ ধরো কার্বন যদি হয় তাহলে এর প্রতীক হবে প্রথম লেটারটা শুধু সি। কিন্তু এমন অনেক মৌলই তো আছে যাদের প্রথম লেটার সি হতে পারে। যেমন এখানে দেখো কার্বনেরও প্রথম লেটার সি, ক্লোরিনেরও প্রথম লেটার সি, ক্যালসিয়ামেরও সি, কোবাল্টেরও সি, ক্যাডমিয়ামেরও সি, ক্রোমিয়ামেরও সি। এই ক্ষেত্রে যেটা করা হয়, প্রথম লেটারটা বড় হাতেরই লেখা হয়, কিন্তু এর সাথে একটা যে কোনো অক্ষরকে ছোট হাতের লেখা হয়। যেমন ক্লোরিনের ক্ষেত্রে এখানে এল লেখা হয়, অর্থাৎ ক্লোরিন। ক্যালসিয়ামের ক্ষেত্রে এ লেখা হচ্ছে, কোবাল্টের ক্ষেত্রে ও লেখা হচ্ছে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে ডি লেখা হচ্ছে। এভাবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে নামকরণ করে এগুলোকে আলাদা করছেন। এছাড়া বিভিন্ন মৌলের হচ্ছে এই যে প্রতীকগুলো হয়, এগুলো ল্যাটিন নাম হয়, এবং এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কটা একটু মুখস্থ রাখতে হবে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি, কপারের ল্যাটিন নাম কি, পটাশিয়ামের ল্যাটিন নাম কি। প্রশ্নে কীরকম দিবে, এভাবেই দিবে পটাশিয়ামের ল্যাটিন নাম কি, বা ক্যালিয়াম কার ল্যাটিন নাম। এভাবে তোমাকে যতগুলো আছে এখানে সবগুলো একটু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং অবশ্যই তুমি প্রতীক সহ মনে রাখবা। তো এটা কিন্তু আমি 3 স্টার দিচ্ছি। আমরা যদি নেক্সটে যাই, এখানে ওই নিয়মগুলোই বলা আছে, আসলে এই জায়গায় নিয়মগুলোই আসলে বলা আছে। নেক্সটে গেলে বলা আছে সংকেত। আমরা দেখলাম প্রতীক, কিন্তু সংকেতটা হবে একটু আলাদা। প্রতীকের ক্ষেত্রে সেটা হয়েছে মৌলের ক্ষেত্রে, আর সংকেতটা হবে হচ্ছে অণুর ক্ষেত্রে। অর্থাৎ অণুর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। কেমন? যেমন হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে পূর্ণ নাম, অণুর নাম হচ্ছে হলো নাইট্রোজেন, কিন্তু সংকেত N2 কিন্তু অবশ্যই অণু। যদি শুধু N থাকতো তখন সেটা মৌল, কিন্তু N2 আকারে থাকলে এটা অণু। এখন বলো তো, এটা যৌগের অণু না মৌলের অণু? এখানে যেহেতু N ছাড়া আর কিছু নাই, অবশ্যই এটা মৌলের অণু। আবার যদি দেখো অ্যামোনিয়া, NH3 কে বলা হয় অ্যামোনিয়া। এটাও দেখো, এই অ্যামোনিয়া হচ্ছে পূর্ণ নাম অণুর, এবং সংক্ষিপ্ত রূপ হচ্ছে NH3। এভাবে এগুলো নাম হচ্ছে এখানে করা হয়েছে। এগুলো মুখস্থ রাখা লাগে না আসলে, এগুলো তোমার অটো মুখস্থ হয়ে যাবে, করতে করতে অটোই মুখস্থ হয়ে যাবে। আমি যদি নেক্সটে যাই, তাহলে যেটা আছে সেটা হচ্ছে পরমাণুর ভিতরের কণা। এই জিনিসটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। কেমন? আমরা যখন ডাল্টনের কথা পড়ছিলাম তখন দেখছিলাম ডাল্টন বলছেন যে প্রতিটা পদার্থই হচ্ছে হলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। অর্থাৎ একে যদি আমি ভাঙতেই থাকি, ধরো এটা পদার্থ, একে ভাঙতেই থাকলাম, তবে এমন একটা অংশ পাবো যেটা হবে অবিভাজ্য এবং ক্ষুদ্র। কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে এই অবিভাজ্য পদার্থকেও ভাঙলে সেটাকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আকারে লিখতে পারি। এখানে থাকবে হচ্ছে হলো নিউট্রন প্লাস প্রোটন, এখানে থাকবে ইলেকট্রন। এটা আমি তোমাকে পরবর্তীতে বুঝাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এভাবে কেন থাকতেছে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে পরমাণুর ভিতরের কণা। অর্থাৎ এই যে পরমাণু, এর ভিতরে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, এটাই আমাদেরকে এখন পড়তে হবে। যদি ইলেকট্রনের কথা যায়, তাহলে হচ্ছে ইলেকট্রন হবে একটা পরমাণুর মূল কণিকা। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেটাকে আমরা হচ্ছে পরমাণুকে ভেঙে পাচ্ছি, সবগুলোই হবে হচ্ছে একটা করে মূল কণিকা, যার আধান হবে হচ্ছে হলো ঋণাত্মক, নেগেটিভ। ইলেকট্রনের চার্জ বা আধান কি হয়? নেগেটিভ হয়। এবং এটার পরিমাণ কত, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে এই জিনিসটার পরিমাণ কত। তো আমরা এই জিনিসটা হচ্ছে নিচে একটা ছক আছে, ওখান থেকে শিখব, তাহলে আমরা বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। এখানে দেখো বলা আছে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক হচ্ছে এন।
আমি এই চ্যাপ্টারে অনেক সময় ইলেকট্রন মুখে বলবো, কিন্তু এভাবে লিখবো, তো তুমি ওটা বুঝে নিবা যে এটা হচ্ছে হলো ইলেকট্রন। তো আমি হচ্ছে দেখো এখানে ইলেকট্রনের একটা কথা আছে প্রকৃত চার্জ, আর একটা হচ্ছে আপেক্ষিক আধান বা আপেক্ষিক চার্জ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রকৃত চার্জ হচ্ছে হলো আমরা যেটা রিয়েলি পাই, আসলেই যেটা, আর আপেক্ষিক হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে। কেমন? অর্থাৎ এই জায়গায় হচ্ছে হলো প্রোটনের চার্জের সাপেক্ষে এই আপেক্ষিক চার্জ নির্ণয় করা হয়। এখন একটা পরমাণুতে নর্মালি এইভাবে থাকে, আমি যদি তোমাকে একটু দেখাই, এখানে এই জায়গায় থাকে নিউক্লিয়াস, যার মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এই জায়গায় থাকে ইলেকট্রন। আমি এটা পরে তোমাকে পড়াবো, আপাতত শুধু দেখাচ্ছি। ইলেকট্রনটা একটু বড় হয়ে গেল দেখতে, তো আমি যদি এটাকে দেখাই তাহলে অনেকটা এরকম। তো এখানে যে প্রোটন আর নিউট্রন থাকে, এদের মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না। এই জিনিসটাই বলছে, আমরা যদি প্রকৃত আধান হিসাব করি তাহলে দেখতে পাবো ইলেকট্রনের ক্ষেত্রে সেটা -1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব, প্রোটনের ক্ষেত্রে 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব, আর নিউট্রনের যেহেতু কোনো চার্জ থাকে না তাই নিউট্রনের চার্জ হবে 0। কিন্তু আপেক্ষিক চার্জের ক্ষেত্রে দেখা যাবে যে এটা যেহেতু হচ্ছে তোমার প্রোটনের সাপেক্ষে, প্রোটনের চার্জের সাপেক্ষে নির্ণয় করা হয়, তাই প্রোটনের চার্জ দিয়ে ভাগ দিতে হবে এই প্রত্যেকটাকে। যেমন ইলেকট্রনের আপেক্ষিক হবে -1.6 গুণন 10⁻⁻19 ভাগ, যদি আমি প্রোটনেরটা নেই শুধু 1.6 গুণন 10⁻⁻19, এটাকে আমি ভাগ করলে পাবো -1। এই জিনিসটাই হচ্ছে এখানে বলছে। একই কথা বলা যায় এখানে যে প্রোটনের নিজস্ব আধান হচ্ছে হলো 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব, এটাকে প্রোটনের সাপেক্ষে যেহেতু করা হচ্ছে, যেটা সাপেক্ষে সেটা দিয়ে ভাগ দিতে হবে, সেটাই আমি দিলাম। দিলে এটা হচ্ছে অন, এটাই হচ্ছে হলো আপেক্ষিক আধান প্রোটনের। কিন্তু নিউট্রনের যেহেতু কোনো আপেক্ষিক আধানই থাকে না, 0কে আমি 1.6 গুণন 10⁻⁻19 দিয়ে ভাগ দিলে ওইটা 0ই হবে। তো এই জন্য নিউটনের আপেক্ষিক আধানও 0 হয়। আশা করি প্রকৃত আধান এবং আপেক্ষিক আধান কি বোঝাইছে তুমি বুঝতে পারছো। প্রকৃত আধান হচ্ছে যেটা আসলেই হচ্ছে, আর আপেক্ষিক আধান হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে। কোনটার সাপেক্ষে? প্রোটনের চার্জের সাপেক্ষে। অর্থাৎ প্রতিটা এই প্রকৃত আধানের প্রতিটাকে প্রোটনের এই যে চার্জ আছে এটা দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটাই হবে আপেক্ষিক আধান। একই কথা বলা যায় প্রকৃত ভর এবং আপেক্ষিক ভরের ক্ষেত্রে। এবারও সেই প্রোটনের ভর দিয়েই হচ্ছে তোমার এই আপেক্ষিক ভর নির্ণয় করা হবে। অর্থাৎ যদি আমি তোমাকে দেখাই, ইলেকট্রনের প্রকৃত ভর হবে 9.110 গুণন 10⁻⁻28 গ্রাম, প্রোটনের প্রকৃত ভর হবে 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। নিউটনের ক্ষেত্রে খুবই কাছাকাছি হবে, শুধু এই 3 জায়গায় থাকবে 5। কিন্তু আমি আপেক্ষিক ভরের ক্ষেত্রে যদি যাই তাহলে দেখো এই আপেক্ষিক ভরের 9.110 গুণন 10⁻⁻28 ভাগ 1.673 গুণন 10⁻⁻24 করলে যে অ্যান্সারটা পাবো এটা শূন্যের খুব কাছাকাছি হয়, এজন্য এটাকে শূন্যই ধরা হয় যেহেতু খুবই কাছাকাছি। আবার প্রোটনের ভর যেহেতু 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম, একইভাবে এই যেহেতু প্রোটনের ভরের সাপেক্ষেই এটা নির্ণয় করা হচ্ছে আপেক্ষিক ভর যেটা, সেটা নির্ণয় করা হচ্ছে, তাই 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম দিয়েই ভাগ দিতে হবে, দিয়ে এটা আসবে অন। একই কথা হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম, এটাকে ভাগ দিতে হবে প্রোটনের প্রকৃত ভর দিয়ে 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম।
এটা যদি তুমি ভাগ করো তবে দেখবা যে এটা খুবই একের একদমই কাছাকাছি আসতেছে। সো সামান্য যে বেশি আছে ওটাকে গণনা করা হয় না, এজন্য নিউট্রনের আপেক্ষিক ভরও অন দেখানো হচ্ছে, প্রোটনের আপেক্ষিক ভরও অন দেখানো হচ্ছে। এখানে আরও দুইটা কথা মনে রাখতে হবে। যার প্রথম কথা হচ্ছে এই যে ইলেকট্রনের ভর আমি দেখলাম 9.110 গুণন 10⁻⁻28 গ্রাম। গ্রাম যেহেতু সিজিএসে একক, আমি যদি এটা এমকেএস বা এসআই পদ্ধতিতে নিয়ে যাই তবে অবশ্যই কেজিতে একক হবে, এবং তখন এই মানটা হবে 9.110 গুণন 10⁻31 কেজি, অর্থাৎ এই -21 হয়ে যাবে -31। কেন? কারণ হলো ওই 1000 দিয়ে ভাগ দিতে হচ্ছে। একই কথা বলা যায় প্রোটনের ক্ষেত্রে। প্রোটনের ক্ষেত্রে যদি আমি এটা কেজিতে নেই অর্থাৎ এসআই এ নেই, প্রশ্নে যদি আমার এসআই এককে লাগে তখন 1.673 গুণন 10⁻27 কেজি। একই জিনিস হচ্ছে নিউটনের ক্ষেত্রে, এই জায়গায় শুধু হবে -27 আর গ্রামের কাছে হবে কেজি, বাকি সব কিছু একই থাকবে। আমরা যদি পরের কথায় যাই, সেটা হলো এই যে কোনো কিছু যে আপেক্ষিক বের করা হয়, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর, দেখো এগুলোর কোনো একক আছে? একক নাই। কেন নাই? যেমন ধরো আমি যখন এই ইলেকট্রনের আপেক্ষিক আধান বের করতেছি তখন আমার উপরে লিখতে হয়েছে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে -1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। আর নিচে লিখতে হয়েছে প্রোটনের চার্জ, যেহেতু প্রোটনের সাপেক্ষে এই আপেক্ষিক চার্জ নির্ণয় করা হচ্ছে, অর্থাৎ 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। এই যে দেখো এইটা কেটে যাচ্ছে 10⁻⁻19, 10⁻⁻19 কেটে যাচ্ছে, 1.6 কেটে যাচ্ছে, 1.6 কেটে যাচ্ছে, এই যে কুলম্ব আছে এটাও কেটে যাবে, এই কুলম্ব এটাও কেটে যাবে। তার জন্য দেখা যাবে শুধু -1 পড়ে থাকবে, কিন্তু কোনো ধরনের কোনো একক থাকবে না। এই জিনিসটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে তোমার পড়ার কথা, যে একটা সমীকরণ থেকে কিভাবে একক নির্ণয় করা হয়, অর্থাৎ মাত্রা সমীকরণ যে পড়ছিলা ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারে, মাত্রা সমীকরণ, সেখানে তুমি এই জিনিসটা খুব ভালো মতোই হলো পারার কথা। তারপরে আমি দেখাই দিলাম যে কি জন্য এই আপেক্ষিক আধানেরও কোনো একক থাকতেছে না, আপেক্ষিক ভরেরও কোনো একক থাকতেছে না। আপেক্ষিক ভরের কেন একক থাকতেছে না? কারণ ওই যে দেখো ইলেকট্রনের যে ভর হবে যদি গ্রামে বসাই, উপরেও গ্রাম থাকতেছে, আবার যেহেতু প্রোটনের ভরের সাপেক্ষে ইলেকট্রনের আপেক্ষিক ভর নির্ণয় করা হচ্ছে, তাই নিচে থাকবে প্রোটনের ভর, যেটার এককও হচ্ছে গ্রাম হবে, অর্থাৎ প্রকৃত ভর লেখা রাখতেছে। এই গ্রাম আর এই গ্রাম কেটে যেয়ে কিছুই থাকবে না, শুধু মানটা পড়ে থাকবে। এই জন্যই আপেক্ষিক ভরের কোনো একক হয় না। দেখো এই টেবিলটা কত ইম্পর্টেন্ট, কতক্ষণ ধরে তোমাকে বোঝানো লাগলো। সো এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমি তোমাকে দেখাইছিলাম যে একটা পরমাণুতে থাকে, পরমাণু হচ্ছে ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রনের একটা গঠন, যেখানে এই যে মধ্যে যে আছে এখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর একে কেন্দ্র করে চারপাশে হলো ইলেকট্রন ঘোরাফেরা করে। এখন এই যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, এটা এই জিনিসটাকে বলা হবে, এই জিনিসটাকে বলা হবে হলো নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যেটা এর মধ্যে যতগুলো প্রোটন থাকবে, যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা যদি এখন সংজ্ঞাটা দেখি, যে কোনো মৌলের একটা মৌল আছে, তার একটা পরমাণু আছে, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এটা একটা পরমাণু নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা ওই মৌলে পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ তুমি যে পর্যায় সারণীতে পড়তেছো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, এটা যে পড়তেছো এখানে, এর মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 মানে হচ্ছে হাইড্রোজেনে প্রোটন আছে একটা, হিলিয়ামের 2 মানে
হিলিয়ামে আছে প্রোটন কয়টা? 2টা। আমি যদি সোডিয়ামের যেহেতু 11, তাহলে সোডিয়ামে থাকবে 11টা। এগুলো জিনিস কোথা থেকে পাচ্ছি? এগুলো হচ্ছে পর্যায় সারণীতে আমি বলছিলাম প্রথম 30টা তোমার মুখস্থ রাখতে হবে, পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে এবং পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। তো দেখো, আমি যখন একটা প্রোটন পাচ্ছি তখন সেটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, 2টা প্রোটন যখন পাচ্ছি হিলিয়াম হয়ে যাচ্ছে, 11টা পাইলে সোডিয়াম হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা এই পারমাণবিক সংখ্যা দ্বারা, কোনো পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চিনতে পারতেছি না? এখানে দেখো, এই যে পর্যায় সারণীতে আমি তো তোমাকে দেখালাম আমি কেবলই। তো মোটামুটি এখানে এই কথাটাই বলা আছে। এবং এই যে পারমাণবিক সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি নেক্সটে যাই তাহলে পাবো হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে, আমরা যে একটা পরমাণু দেখলাম, ধরো এই যে একটা পরমাণু, এটা নিউক্লিয়াস, যেটা ধনাত্মক চার্জ আর ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন একে কেন্দ্র করে ঘুরতেছে ইলেকট্রন। এই যে নিউক্লিয়াসে যতগুলা প্রোটন আছে আর যতগুলা নিউট্রন আছে, তাদের যে সমষ্টি, সেটাই হচ্ছে হলো ভর সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যাতে যতগুলা প্রোটন ছিল সেটাই ছিল পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যাতে প্রোটনও থাকবে নিউট্রনও থাকবে, এদের যে যোগফল সেটাই হবে হচ্ছে হলো ভর সংখ্যা। অর্থাৎ কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল, পরমাণুতে, এই যে পরমাণু, এটা উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয় এবং এই ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন পরীক্ষায় তোমাকে হচ্ছে এখানে কিভাবে কোশ্চেন দেবে, এই জিনিসটা কিন্তু তোমার এই ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখবা এমসিকিউতে অনেক সময় এগুলো দিয়ে দেয়। সো আমরা এখন দেখব পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে। আমরা শুরুতে একটা জেনারেল ফরম্যাট শিখব। জেনারেল ফরম্যাটটা হলো এভাবে, আমরা এক্স দিব, এই এক্স দিয়ে আমি মৌল বোঝাচ্ছি, যে কোনো মৌল হইতে পারে এটা। এবং এই যে এই জায়গায় আমি দিব হচ্ছে হলো জেড। জেড মানে যেন কি? পারমাণবিক সংখ্যা। এই যে এই জায়গায় দিব আমি হচ্ছে এ মানে হচ্ছে ভর সংখ্যা। আর এই জায়গায় দিব আমি এম প্লাস মাইনাস। এই জিনিসটা দিয়ে বোঝায় কতগুলো ইলেকট্রন বের হয়ে গেল অথবা প্রবেশ করলো। অর্থাৎ বিষয়টাকে যদি আমি একবারে দেখাই, অনেকটা হবে এরকম: এক্স, জেড, এ, এম প্লাস মাইনাস। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরো সোডিয়াম 11, 23, এখানে দেখো এম প্লাস মাইনাসের কিছু নাই, তাহলে আমরা এটা চিন্তা করব না। একটা কথা মনে রাখবা, পরমাণুতে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিকে প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা। স্বাভাবিক অবস্থা বলতে বোঝাচ্ছি এই যে কোনো ধরনের এম প্লাস মাইনাস, এই যে এম প্লাস মাইনাস আছে না, এটা থাকবে না, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। তাহলে দেখো, এই জায়গাটা যেহেতু পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে, পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা, তার মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা অবশ্যই, প্রোটন আছে 11টা। এখন এটা যেহেতু স্বাভাবিক অবস্থা, কোনো ধরনের এম প্লাস মাইনাস এগুলো কিচ্ছু নাই, তার মানে কি ইলেকট্রন সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা হবে, তাই ইলেকট্রন সংখ্যাও কয়টা হবে? 11টা। এখন এই জিনিসটা দিয়ে বোঝাই হচ্ছে হলো ভর সংখ্যা 23। প্রোটন আছে আমার 11টা, ভর সংখ্যা এই যে এ ইকুয়াল হয় প্রোটন প্লাস হচ্ছে হলো নিউট্রন। আমার এ দেওয়া আছে 23, প্রোটন দেওয়া আছে হচ্ছে হলো 11, তাহলে এন অবশ্যই 12 হবে না, তাই কি আমার নিউট্রন সংখ্যা ইকুয়াল 12টা। তাহলে কি আমরা একটা স্বাভাবিক অবস্থায় আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বের করা শিখলাম, ভর সংখ্যা বের করা শিখলাম, পারমাণবিক সংখ্যা বের করা শিখলাম। এখন যদি এম প্লাস আকারে থাকে কি হবে, এম মাইনাস আকারে থাকলে কি হবে, সেটা আমরা এখন দেখব।
যদি এম প্লাস আকারে থাকে, এটা কেমন হতে পারে? ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 12 হয়, ভর সংখ্যা হয় 24। পর্যায় সারণীতে তুমি যদি দেখো এটা দেখতে পাবা। এবং আমি ধরো দিলাম এখানে 2+, অর্থাৎ এটা হচ্ছে সেই এম প্লাস। এই জায়গায় কি হবে? ভর সংখ্যা, ভর সংখ্যা, তারপর পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এগুলো সব ওই স্বাভাবিকের মতোই হবে, এরকম যেরকম স্বাভাবিক ছিল এরকমই হবে। শুধু ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা প্রোটনের সমান হবে না। কেমন? যদি এটা আমি তোমাকে দেখাই, ম্যাগনেসিয়ামে প্রোটন আছে 12টা, তাই আমার ইলেকট্রনও থাকার কথা, ইলেকট্রন থাকার কথা 12টা। এই 2+ দিয়ে বোঝায় 2টা ইলেকট্রন চলে গেছে, 2+ দিয়ে বোঝায় 2টা ইলেকট্রন চলে গেছে, বের হয়ে গেছে। এখন ইলেকট্রন থাকার কথা 12টা, 2টা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 10টা। তাহলে এই জিনিসটাকে যদি আমি একবারে লিখি, প্রোটন সংখ্যা নিউট্রন, প্রোটন আছে 12টা, নিউট্রন আছে কয়টা? এই যে 24টা ভর আর 12টা প্রোটন, নিউট্রনও তাহলে থাকবে 12টা, যেহেতু প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল ভর সংখ্যা, এবং ইলেকট্রন এখানে থাকবে 10টা। এই জিনিসটা তুমি কিভাবে করবা? এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি এই যে এই পারমাণবিক সংখ্যা যেটা আছে এই দুটো হচ্ছে হলো বিয়োগ করে দিবা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই হচ্ছে তুমি এই ইলেকট্রন সংখ্যা এখানে পেয়ে যাবা। এটা হচ্ছে শর্টকাট। আর বুঝালাম তো, ওই যে 2টা ইলেকট্রন বের হয়ে গেল, এই জন্য ইলেকট্রন আছে এখন 10টা। এম মাইনাসের ক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন দেখব। ধরো আমার কাছে সালফার আছে, সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ভর সংখ্যা হচ্ছে 32, আর এর সাথে আমি দিলাম 2-। এখন পারমাণবিক সংখ্যা 16 হলে অবশ্যই প্রোটন সংখ্যাও 16, আর যেহেতু সব স্বাভাবিকই থাকবে, শুধু ইলেকট্রনটা একটু চেঞ্জ হবে, তাহলে কি এই 32 থেকে 16 বাদ দিলে যেটা পাবো, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাবো সেটা অবশ্যই নিউট্রন সংখ্যা, এবং এটা হবে কত? নিউট্রন সংখ্যাও কত হবে? 16টাই। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? এই 2- মানে সালফারে 2টা ইলেকট্রন আসছে, 2টা ইলেকট্রন আসছে। এখন সালফারে দেখো প্রোটন আছে 16টা, তাহলে ইলেকট্রন থাকার কথা, থাকার কথা 16টা, কিন্তু যেহেতু 2টা ইলেকট্রন এক্সট্রা আসছে তাই ইলেকট্রন আছে 18টা। তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? 18টা। এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। এখানে মূলত তোমাকে পরীক্ষায় যেভাবে কোশ্চেন দিবে সেটা হচ্ছে এরকম একটা যৌগ তুলে দিবে, যেখানে জেড দিবে, এ দিবে, এম প্লাস মাইনাস দিতেও পারে নাও পারে, দিলে কেমন হবে না দিলে কেমন হবে শিখালাম। তো এখান থেকে তোমার এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এই তারপরে হচ্ছে ভর সংখ্যা, ভর এ, তারপরে জেড, এগুলো সব বের করতে দিতে পারে এমসিকিউয়ে। তো আশা করি এগুলো তুমি পারবা। তুমি বাসায় হচ্ছে অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, এখানে অক্সিজেনের ক্ষেত্রে 8, 16, ফ্লোরিনের ক্ষেত্রে 9, 19, সোডিয়ামের ক্ষেত্রে 11, 23, এই যে এই 3টা বাসায় একটু প্র্যাকটিস করবা। হচ্ছে এই যে 5টা, এই 5টা জিনিস বের করবা। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স খোলাই আছে। এখন এম মাইনাস যখন থাকতেছে, যে 2-, আমি যখন ইলেকট্রন প্রবেশ করাচ্ছি এরকম 2-, তখন দেখো এই জিনিসটা যোগ হয়েই কিন্তু 18 হচ্ছে, যোগ হয়ে 2টা। তাহলে আমি সংক্ষেপে বলতে পারি যে যখন এম প্লাস থাকবে তখন প্রোটন থেকে এই এম বিয়োগ করে দিবা, আর যখন এম মাইনাস থাকবে
তখন প্রোটন আর এম যোগ করে দেবে। এটা কিন্তু শর্টকাট ইলেকট্রন বের করার, ইলেকট্রন বের করার। এটাই হচ্ছে মোটামুটি এখানে ফুল কনসেপ্ট। আশা করি তুমি এখানে পুরো কনসেপ্ট বুঝে ফেলছো, কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, কিভাবে তুমি অ্যান্সার করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।